মারে মাইরা ঝিরে বুঝানো বুঝেন, সেই মারে মাইরা ঝিরে বুঝানোই হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রায় সাভারের ঘটে যাওয়া ঘটনাটা। রুটি কলার ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেরা মারামারি করে এক ঢিলে তিন পাখি মারতেছে তারা। প্রথমত জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে তাদের দিকে সিম্পেথির জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত তাদের দলের একটা ব্র্যান্ডিং, ওই ইমোশনাল ব্র্যান্ডিং যাতে মিডিয়া কাভারেজটা খুব সহজে পায় সেই জায়গাটা পাকাপোক্ত করছে। তৃতীয়ত সেনাবাহিনীকে সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে জুলাই পদযাত্রায় সেনা সমর্থন এবং সেনা পাহারার বন্দোবস্ত করতে হবে। পুলিশ পাহারা না, র্যাবের পাহারাও না, ডাইরেক্ট সেনা পাহারা। এখন আমাদের ওয়াকারুজ্জামান তো এটাতে এক পায়ে খাড়া, কারণ তিনি জামাতে এনসিপির অঘোষিত আমির। কারণ জামাতের তো ইমেজ নাই, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী তো জামাত তো পচে গেছে। এই জন্য যারা রাজাকার শব্দটা নিজের শরীরে লাগাইতে চায় না তাদের জন্য দ্বিতীয় প্ল্যাটফর্ম তো এনসিপি, যেটা এই ওয়াকারের নির্দেশনায় তৈরি হয়েছে। তো সুতরাং পরবর্তীতে ওয়াকার যদি রাজনীতিতে আসে তাহলে এনসিপির হয়েই তো আসবে। তো ওয়াকারের নির্দেশনায় যদি এনসিপি চলে তাহলে তো অবশ্যই, যেহেতু ওয়াকার সেনা প্রধান সেহেতু এনসিপি কে গার্ড দেওয়া সেনাবাহিনীর দায়িত্ব, এখন সেটাই দিবে। মূলত এই টোকাইরা সেনা পাহারায় জুলাই পদযাত্রা করতে চায়। তারা এতটাই জনপ্রিয়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সেনা পাহারা লাগে। তাহলে চিন্তা করেন, এই সমস্ত রাজনৈতিক দালালি করার জন্য কি বাংলাদেশ সেনাবাহিনীকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছে? এখন বলতে পারেন রাষ্ট্রের ক্ষমতা তো দেয় নাই বিএনপি সরকার, রাষ্ট্রের ক্ষমতা সেনাবাহিনী কিভাবে পেল? আরে ভাই, বিএনপি সরকার তো পুতুল, ব্যাকগ্রাউন্ডে তো সেনাবাহিনী খেলতেছে মাঠে। সেনাবাহিনী এখনো অফিসিয়ালি ব্যারাকে ফেরত গেছে? যায় নাই তো। সুতরাং এখানে গেম যেটা চলতেছে সেটা হচ্ছে সেনা পাহারায় যেন জুলাই পদযাত্রাটা সম্পন্ন করতে পারে সেই পরিস্থিতিটা তৈরির একটা চেষ্টা চলতেছে। কারণ সেনাবাহিনী ছাড়া যদি গোপালগঞ্জে যায়, জায়গা মতো ভাঙ্গে দিবে, এটা ভাঙ্গে দিবে, সোজা কথা। আবার এই সেনা শাসন ছাড়া বা এই সেনা পাহারা ছাড়া যদি উত্তরবঙ্গে যায়, ওই জায়গায় মাইর খাবে। সেনা পাহারা ব্যতীত বাংলাদেশের যে জায়গায় যাক না কেন জুলাই যোদ্ধারা মাইর খাবে। কারণ জনগণ যে হারে জুলাইয়ের সিডিআই করা শুরু করছে প্লাস্টিক ছাড়া, আপনার কি মনে হয় সাধারণ মানুষ ছেড়ে দিবে? যতই ওরা পকর পকর করুক, যতই ওরা বলুক জুলাই একেবারে বিশ্ব সমাদৃত, বাংলাদেশ ব্যাপী তাদের যথেষ্ট নাম ডাক আছে, দিন শেষে কচু বিভিন্নের মতো ব্যক্তি একা বিভিন্ন জেলায় যায় যখন কর্মসূচি দিছে তখন মাইর খায় নাই? খাইছে। এরা মাইর খাইতে কতক্ষণ? এরা কি বিপিনুরের থেকে বড় লিডার হয়ে গেছে? ওই বিপিনুরেরই তো আন্ডা বাচ্চা এরা। তো সুতরাং এগুলা সেনাবাহিনীকে এখন সাথে নিতে চাচ্ছে যাতে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা মোরগজাত সাবানের মতো তারা মোরকের ভিতরে ঢুকে জুলাই পদযাত্রাটা বাস্তবায়ন করতে পারে। আর বিশ্বব্যাপী দেখাবে যে বাংলাদেশে জুলাইয়ের অ্যাকসেপ্টেন্সি দারুণ, সেনাবাহিনী পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু সেনাবাহিনী যে সহযোগিতা করছে কোন হিসেবে, সেটা যে ওয়াকারের একটা রাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের একটা ইস্যু রয়েছে, এটা তো আর বিশ্ববাসী জানবে না। বিশ্ববাসী তো বিশ্ববাসীর মতোই ট্রিট করবে। ও আমেরিকান জুলাই তাহলে এখন বাংলাদেশেও ভালো চলছে, তখন কথাবার্তা হবে এরকম। আর আমাদের ওয়াকারুজ্জামান দুলাগাই, এই দুলাগাই তো এমন দুলাগাই, সে দিনের বেলা মুসলিম, রাত্রেবেলায় আমেরিকান। অর্থাৎ দিনের বেলা দাঁড়িয়ে রাখে, বোঝায় আমি মদিনা সনদে দেশ পরিচালনা করব, চার খলিফার নামে সেনাবাহিনী 4টা ইউনিট গঠন করছে। আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশের প্রেক্ষাপটে চার খলিফার কি অবদান রয়েছে বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপটে? কারণ এই 4জন খলিফা যখন তাদের শাসনামল পার করেছে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদিতে, তখন তো বাংলাদেশের জন্মই হয় না, তখন তো অবিভক্ত ভারত ছিল, পাকিস্তানেরই জন্ম হয় না। এখন বলতে পারেন ধর্মীয় জায়গা থেকে, সিম্পেথির জায়গা থেকে, ধর্মীয় সিম্পেথির জায়গা থেকে আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় লিখে দিচ্ছে যে তুমি তোমার রাষ্ট্রবোধকে উপেক্ষা করে ধর্মীয় এই 4 খলিফার নামে তুমি তোমার রাষ্ট্রীয় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, তোমার কালচার বিসর্জন দিয়ে, তোমার সংস্কৃতি বিসর্জন দিয়ে তুমি এই 4 খলিফার নাম বিক্রি করো, এই 4 খলিফার নামকে বিতর্কিত করো। কালকে যখন কোন একটা ঝামেলা বাজবে তখন এই 4 খলিফার নাম কি আস্ত থাকবে? এদেরকে চরিত্র হনন করা হলো না? নবীর চরিত্র হনন করলে এক একজন মিছিল বের করেন, নবীর পরবর্তী 4 খলিফার চরিত্র হনন হলে তারা কি করবেন? কোনো কিছুই করতে পারবেন না আপনারা। চরিত্র হনন হবে কিভাবে হবে আমি বলি। বাংলাদেশের সেনাবাহিনী এত যে লাফালাফি করে, তারা যুদ্ধ করবে, ছিড়বে, যান না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতেছেন না, যান ইন্ডিয়ার সাথে শুরু করেন যুদ্ধ, কোনো সমস্যা নাই। প্রতিবেশীর পাশে আঙ্গুল দেওয়া তো অভ্যাস আপনাদের, পলিটিক্যালি দিচ্ছিল রাজনৈতিক নেতারা,
এখন আপনারা সরাসরি সামরিক ভাবে দেন, তারপর দেখেন আপনাদের বউয়েরা আপনাদেরকে যুদ্ধে যাইতে দেয় কিনা। আপনাদের যে এক একজনের ফিটনেস, সেনা প্রধানের ফিটনেস দেখলে মনে হয় যে শালা বাংলা সিনেমার জাম্বু এসে এই জায়গায় দায়িত্ব পালন করতেছে সেনা প্রধানের। এরা যদি ঠিক মতো 5 কিলো দৌড়ে নিয়ে দেওয়া যায় তো দৌড়াতে পারবে না, উষ্টা খায় পরে হার্ট অ্যাটাক করে মরে যাবে। এই করবে ভারতের সাথে যুদ্ধ। সৈনিকগুলা যেগুলা আছে শুধু শুধু এদের জীবন নিয়ে খেলতেছে, আর কিছুই না। যে যুদ্ধের সক্ষমতা নাই, আরে ওর পরিবারের থেকেই তো পারমিশন দিবে না, যুদ্ধ তো করবো পরের হিসেব। জানা এতদিন বলতাম যে না আমরা যুদ্ধ চাই না, এই চাই না, দুই দেশের সম্পত্তি, যে এখন বলতেছি যুদ্ধ চাই, চল যুদ্ধ করব ভারতের সাথে। দেখি তোদের সেনাবাহিনীর কত সক্ষমতা। নিজেদের সক্ষমতা ঠিক না করে প্রতিবেশীর পাশে আঙ্গুল দেওয়া তোমাদের একটা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের অবস্থা। অথচ হওয়ার কথা ছিল কি, বাংলাদেশের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের শান্তিটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। আর হ্যাঁ, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এরা জাতিসংঘ শান্তি মিশনে যায় করেটা কি, দুই গ্রুপের সাথেই মিশে, দুই গ্রুপের সাথেই তেলবাজি করে, ওইরা দুই গ্রুপের কাছেই ভালো থাকে। ওই বিদ্রোহীদের কাছে ভালো থাকে, রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে ভালো থাকে। কারণ বিদ্রোহীদের কাছে ভালো থাকে যাতে করে বিদ্রোহীরা উস্কানি না দেয়, লাফালাফি না করে, গ্যাঞ্জাম না করে। সুতরাং শান্তি। যারা তাদেরকে হায়ার করে নিয়ে শান্তি রক্ষা মিশনে যায় তারা বলে বাহ, বাংলাদেশি সেনাবাহিনী নিয়ে এসে তো বেশ ভালোই শান্তি রক্ষা হচ্ছে, কোনো মারামারি নেই, কিছু নেই। নিঃসন্দেহে এটা ভালো কাজ, অবশ্যই এটা ভালো কাজ। আমি এই জায়গাটায় সেনাবাহিনীকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ভাড়ায় থাকতে যায় আমেরিকা দালালি করাটাকে আমি সমর্থন করি না। এই জায়গাটায় আমার আপত্তি আছে। আমাদেরকে ভাড়া করে নিয়ে যাবে, যা একটা আমাদের দেশের সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে দারুণ অবদান রাখতেছে, এতে কোনো সন্দেহ নাই। নিয়ে যায়, তাদেরকে নিয়ে যায়, কাজে লাগায়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কাজে লাগানোর পরবর্তী ধাপে এসে যখন বাংলাদেশে কামব্যাক করানো হয়, পরবর্তীতে যখন দেখা যায় যে মার্কিন আগ্রাসন, যেমন সেন্ট মার্টিনের বেস তৈরি করা থেকে শুরু করে আনুষঙ্গিক যেই বিশ্ব রাজনীতির জায়গাগুলোতে যখন সেনাবাহিনী নিজে একেবারে খাল খাইতে কুমির নিয়ে আসে, তখন তো বিষয়টা খারাপ লাগে। কারণ অন্য দেশের শান্তি রক্ষা করতে যায় নিজের দেশের অশান্তিকে উস্কে দেওয়াটাও তো এক ধরনের অন্যায়, তাই না? তো সব মিলে এই বিষয়গুলো যখন পর্যালোচনা করবেন, দেখবেন সেনাবাহিনীর ইন্টারেস্ট কিন্তু বিশ্ব রাজনীতি অর্থাৎ আমেরিকান প্রেসক্রিপশনের উপর। কারণ আমেরিকান প্রেসক্রিপশনের উপর যদি সেনাবাহিনী নির্ভর করে বাংলাদেশে এনসিপি কে পয়দা করে, আবার সেই এনসিপি কে এখন তারা পদযাত্রায় গার্ড দিবে, গার্ড দিয়ে পুরো দেশব্যাপী ঘুরে নিয়ে আসবে, এটার জন্য একটা নাটক তো দরকার। সেই নাটকই হচ্ছে এই সাভারের এই ঘটনাটা। রুটি কলার ভাগাভাগি তো সাথে আছেই। রুটি কলার ভাগাভাগি দিয়ে উস্কাইয়া দিছে, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, কি হয়েছে এবার দাও, সেনা গার্ড দিয়ে দাও। পরবর্তী সকল কর্মসূচিতে নাহিদকে সিকিউরিটি দিতে হবে সেনাবাহিনী দিয়ে, অর্থাৎ সেনা মহড়ায়, সেনা পাহারায় তারা জুলাই পদযাত্রা করবে। তারা এত বড় জনপ্রিয় নেতা। একটা চিরন্তন সত্য বাস্তবতা বলি আপনাদের, এটা শুনলে অনেকের গা জ্বলতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। সেটা হচ্ছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি ক্ষমতায় এসেছিলেন কিভাবে? তেল গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনাকে হারায়া 2001 সালে ক্ষমতায় এসেছে। পরবর্তীতে এসে কিন্তু সে তেল গ্যাস দেয় নাই। ঠিক একই ভাবে জননেত্রী শেখ হাসিনাও কিন্তু সেন্ট মার্টিন দেয় নাই, তার বাবার ওই আগের ইতিহাসকে অনুসরণ করে। এমনকি যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল 1/11 আগে, 96 থেকে 2001, ওই সময়টার কথা বলছি, ওই সময়ও কিন্তু তিনি কোনো তেল গ্যাস দেন নাই, যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। তার মানে কি দাঁড়ালো? খালেদা জিয়াও আমেরিকাকে কোনো তেল গ্যাস দেয় নাই, শেখ হাসিনাও আমেরিকাকে কোনো তেল গ্যাস দেয় নাই। কিন্তু মুসলেকা কিন্তু খালেদা জিয়া ঠিকই দিছিল যে হ্যাঁ আমরা তেল গ্যাস দেব, ক্ষমতায় আসার পর দেয় নাই। এটা একটা ভালো দিক। তখনই কিন্তু পশ্চিমা গোষ্ঠী বুঝে গেছিল যে আর হচ্ছে না, আমাদেরকে এমন একটা সরকার গঠন করে দিতে হবে এই দেশে, বা আমাদেরকে এই দেশে এমন একটা কূটনৈতিক হস্তক্ষেপ চালাতে হবে যেখানে জনবিচ্ছিন্ন সরকার থাকবে, যাদেরকে সরাসরি তারা চালাবে, অর্থাৎ আমেরিকান চালাবে, আমেরিকারা টাকা পয়সা দিয়ে চালাবে, কিন্তু জনগণের কাছে ওই রাষ্ট্র শাসকের কোনো জবাবদিহি করতে হবে না। খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস কিন্তু বিগত 2 বছর গেছে, কোনো টু শব্দ করছে পরে নাই, কোন সাংবাদিকের কাছে কোনো জবাবদিহি দিছে দেয় নাই। যা চিল্লাচিল্লি করার শফিক করছে আর হচ্ছে আসিফ করছে। এরা জনগণের প্রতি যে জবাবদিহি করতে হয় এই চাপটা কিছুটা হলো অনুধাবন করছে বলেই কিন্তু দিছে, এছাড়া ডক্টর ইউনূস কিন্তু দেয় না। তো ধীরে ধীরে এনসিপি কে এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এদেরও কোনো কিছু নিয়ে কারো কাছে জবাবদিহি না করা লাগে। আর এই জবাবদিহি করতে হবে এই জিনিসটা যখনই থাকবে না, তখনই কিন্তু আস্তে 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 আমাদের দেশের খনিজ সম্পদ বহির্বিশ্বের কাছে বিক্রি করাটা সহজ হবে।
কারণ জনগণ জবাব চাইছে, আপনি জবাব দিচ্ছেনই না। সাধারণ মানুষ কম কথা বলছে, ডক্টর ইউনূস একটা টু শব্দ করছিল কোনোদিন করেন? ওই একটা দুইটা ইভেন্টে যায় 2-4টা লেকচার যা দিছে, এটি কোনো টু শব্দ নাই। অর্থাৎ জনগণের কাছে কোনো জবাবদিহি যেন না করা লাগে, এই ধরনের একটা শাসক তৈরি করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে পশ্চিমারা। আর এই -2 ফর্মুলা এই কারণেই করতেছে, এবং দুই নেত্রীর ভেতরে বৈরী সম্পর্ক এই কারণেই তৈরি করছে পশ্চিমারা। এর পেছনে বিশাল একটা ইনভেস্টমেন্ট আসে, ডলারের উপর ডলার ছাড়ছে তারা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দুই নেত্রীর বিরুদ্ধে একে অন্যকে লাগিয়ে দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন 90 সালে যারা একই সিটে বসে একসাথে হাসি ঠাট্টা করে রাজনীতি করত, তারপরে তারেক জিয়ার বিয়েতে যখন শেখ হাসিনা উপস্থিত হলো, সজীব ওয়াজেদ জয়ের বোন পুতুলের বিয়েতে খালেদা জিয়া এসেছিল, সেই জায়গায় হঠাৎ করে কি এমন হয়ে গেল দুইজন একে অন্যের বিপরীত? এর পেছনে 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে অনেক মেটিকুলাস ডিজাইন আছে। পদে পদে দুই নেত্রীর ঝগড়া কেন হলো, কিভাবে হলো, বিষয়গুলো খেয়াল করে দেখেন। ওই -2 ফর্মুলা। আর এই -2টা এই কারণেই করতে চায় কারণ এই দুই নেত্রীকে তো জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনি খেয়াল করে দেখবেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, একটা গাছের পাতা ঝরলেও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হতো সাংবাদিকদের কাছে। অথচ এখন গোপনে গোপনে এমন কোন দুর্নীতি নাই হচ্ছে না, কিন্তু কয়জন এমপি, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী জনগণের কাছে জবাবদিহি করে? তারা যে ধারে কাছে যেতে পারে, সাংবাদিকরা যেতে পারে? ওই প্রেস উইংস থেকে যা লিখে দিবে, যেটা লিখে দিবে প্রেসক্রিপশন, ওর বাইরে কিচ্ছু করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সুতরাং জনগণের প্রতি জবাবদিহিতার জায়গাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে এই পশ্চিমা গোষ্ঠী, আর এটাতে সেনাবাহিনীর মেকানিজম দিয়ে এটাকে মোড়কজাত করা হচ্ছে, আর কিছুই। সুতরাং বুঝতেই পারছেন এখানে কোন ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। -2 মধ্যে একজন কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে, অর্থাৎ খালেদা জিয়া কিন্তু দেশে বেঁচে নাই, পৃথিবীতে বেঁচে নাই, আর তারেক রহমান আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। ওর ওই হ্যাডম নাই বাংলাদেশ বিরোধী কোনো বিষয় নিয়ে সরাসরি প্রতিবাদ করবে, সে হ্যাডম নাই। তাহলে আছে কে? জননেত্রী শেখ হাসিনা। অল্টারনেটিভ লিডারশিপ কিন্তু আর নাই। যেহেতু অল্টারনেটিভ লিডারশিপ নাই, সেহেতু এখন শেখ হাসিনাকেও হত্যা করার পরিকল্পনা চলছে। বিশ্বাস করেন না করেন, এটাই বাস্তব। এই যে এখন ফুসলায়া ফাসলায়া বাংলাদেশে এনে, অনিরাপদ বাংলাদেশে এনে তাকে আবার যে বেনজির ভুট্টোর মতো হত্যা করবে না বা হত্যা করার চেষ্টা করবে না ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো, তার কি গ্যারান্টি আছে? কারণ ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার কুশীলকরা কিন্তু এখনো রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং এটা কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কি করতে হবে? অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে হবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কে যে তাকে নিরাপত্তা দিতে হবে? জননেত্রী শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, এই জন্য তাকে নিরাপত্তা দিতে হবে। আর এটার জন্য বাংলাদেশে একটা আইন আছে, আইন ছিল, কিন্তু সেই আইন অবৈধ, অসাংবিধানিক ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের 7 দিনের মাথায় বাতিল করে। আমি এই জন্য ব্যক্তিগতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে বঙ্গবন্ধুর পরিবার সুরক্ষা আইন বাস্তবায়নের বা পুনর্বহালের দাবি তুলুন। বঙ্গবন্ধুর পরিবার সুরক্ষা আইন পুনর্বহালের দাবি উঠলেই বঙ্গবন্ধুর পরিবারের উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় নিরাপত্তা, ন্যায্য নিরাপত্তাটা প্রাপ্ত হবেন। আজকে এনসিপি কে আপনারা গার্ড দিয়ে জুলাই পদযাত্রা করাতে পারেন, তাহলে আইনের মধ্যে থেকে আপনারা কেন শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর বংশধর উত্তরসূরিকে বঙ্গবন্ধু পরিবার সুরক্ষা আইনের আওতায় নিরাপত্তা দিতে পারেন না? কেন পারেন না বলেন? অবশ্যই এটা ন্যায্য প্রাপ্তি শেখ হাসিনার জন্য, যদি রাষ্ট্র এটা দেয়। কারণ রাষ্ট্রে এটার আইন আছে, ছিল। অবৈধ সরকার এসে এটা তুলে দিছে মানে সেটা বৈধ হয়ে যায় নাই। কারণ আইন পুনর্বহাল করা সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব। টোকাইদেরকে, রাজাকারদেরকে আর্মি ফ্যাসিলিটিস দিবেন, সেনা পাহারা দিবেন, আর জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর উত্তরসূরিকে নিরাপত্তাহীনতায় রাখবেন, এটা তো হতে পারে না। সুতরাং জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে হলেও বঙ্গবন্ধু পরিবার সুরক্ষা আইন পুনর্বহাল করা হোক, এটাই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।